আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার 7-এর কয়েকটি প্রশ্ন আলোচনা করব। খুবই ইজি। তো এই চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন চলে আসে 10 মার্কের, এবং এই চ্যাপ্টারের ম্যাথগুলো শুধু জাস্ট নিয়মটা শিখবা, ঠিক আছে? কারণ তোমাদের লিনিয়ার প্রোগ্রামিংয়ের এই চ্যাপ্টারের বেশিরভাগই হলো নিয়ম, ঠিক আছে? তো নিয়মগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমরা প্রশ্ন যদি বানিয়ে আসে ইনশাল্লাহ পারবে। তো আমি একটা এখন সমাধান করব প্রশ্ন। তো প্রথমেই বলে রাখি যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য অবশ্যই চ্যাপ্টার 5 সিম্পলেক্স পদ্ধতি এর বিজ্ঞান পদ্ধতি নিয়ম জানতে হবে, এবং তোমার হলো চ্যাপ্টার 6 এর সি তোমার হলো যে দ্বৈত পদ্ধতির মাধ্যমে যে সমাধান সেই সম্পর্কিত তোমাদের প্রশ্নের নিয়ম জানতে হবে, ঠিক আছে? অর্থাৎ চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 সেই ম্যাথগুলো তোমাদের জানা থাকতে হবে, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ লাগবে, ঠিক আছে? তো আমি এখন সমাধান চলে যাব। তো এখানে খেয়াল করো, প্রশ্ন দেওয়া আছে যে গরিষ্ঠকরণ করো, অর্থাৎ অভিষ্ট ফাংশন দেওয়া আছে তোমার এখানে একটা, এবং শর্তসমূহ এখানে দুইটা দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে যেখানে চলকগুলো হলে তোমার অবশ্যই ধনাত্মক হবে, 0 বা 0 থেকে বড়। এখন আমাদের প্রশ্নে বলছে যে এখানে গরিষ্ঠ ফাংশন এবং শর্তসমূহ দেওয়া আছে। আমাদের উক্ত সমস্যার প্রয়োজনীয় ভেক্টর 1 নম্বর কি 5/2 হতে 7/2, এই যে এখানে 5 আর 2, এটা পরিবর্তে আমরা 7/2 দিব, এবং আবার 5/2 হতে 3 এবং 9, এগুলিকে বলা হয় তোমার ধ্রুবক, ঠিক আছে? বি, এগুলো ধ্রুবক বলা হয়। আর আমরা যে পরিবর্তিত ধ্রুবক পেয়েছি সেটাকে আমরা বি স্টারিক দ্বারা প্রকাশ করবো আমরা, ঠিক আছে? বি স্টারিক দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এগুলো তোমার ধ্রুবক বি। আর পরিবর্তিত যে ধ্রুবক পাবো সেগুলো আমরা বি স্টারিক দ্বারা প্রকাশ করবো, অর্থাৎ এটা হলো বি স্টারিক, এটা হলো তোমার বি স্টারিক। এততে পরিবর্তনের ফলে চরম অনুকূল সমাধানের উপর প্রভাব বর্ণনা করতে বলছে। চরম অনুকূল সমাধানের উপর বলছে, চরম অনুকূলের সমাধানের উপর, ঠিক আছে? আচ্ছা, এখন এই টাইপের প্রশ্ন যদি আসে তোমাদের বানিয়ে, তাহলে তোমরা কিভাবে দিবে জাস্ট নিয়মটা শিখে রাখো। তো দেখো, প্রথমেই আমরা এখানে যে তোমার প্রথমে এখানে যা আছে তাই গরিষ্ঠকরণ করো, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর সত্যসমূহ, এগুলোকে তো অবশ্যই আমাদের আদর্শ আকারে আনতেই হবে, সত্য দুটাকে, ঠিক আছে? তো আমি তোমাদের বলছিলাম প্রথমেই যে বিজ্ঞান পদ্ধতি তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা জানি বিজ্ঞান পদ্ধতির একটু দেখি। চার্নেস প্যারেন্টি তোমাদের একটু দেখাই। এই যে চার্নেস দ্বন্দ্ব পদ্ধতি, অর্থাৎ বিজ্ঞান পদ্ধতির যে নিয়ম হলো সেটা হলো তোমার, যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল অথবা ইকুয়াল থাকে, তাহলে এই দুইটা যদি থাকে আমরা তখন কৃত্রিম চলক নিতে হবে। তাহলে এই দুটো থাকলে কৃত্রিম চলক আমাদের নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো। আর আরেকটা বিষয় আমরা জানি, সেটা হলো চ্যাপ্টার 2 আমি আলোচনা করছিলাম, সেটা হলো এই যে লেস দেন আর ইকুয়াল যদি থাকে তখন কি, তখন তোমাদের কমতি চলক যোগ করতে হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের অবশ্যই কমতি চলক প্রথম শর্তে কমতি চলক আমরা যোগ করতে হবে। তাহলে আমরা এখানে তোমরা এগুলো কিন্তু জানো, এই কারণে তোমাদের আমি খাতা করাচ্ছি না, কারণ আগের ক্লাসগুলো যারা পারো, নিয়ম পারো, তারা অবশ্যই পারবে। নিয়ম যারা পারো তারা অবশ্যই এগুলো পারবে। খেয়াল করো, তাহলে প্রথম শর্তে এখানে আমরা কমতি চলক S1 নিব, যা অবশ্যই 0 থেকে বড় বা সমান হবে এই জিনিসটা, মানে যেই কোনো চলক, সেটাও কমতি চলক হোক, সেটা বাড়তি চলক হোক, সেটা কৃত্রিম চলক হোক, বা এখানে যে XY X1 X2 হোক, সেটা সবসময় 0 থেকে বড় বা সমান হবে।
আচ্ছা, তাহলে প্রথম শর্তে কমতি চলক নিতে হবে। এরপর দ্বিতীয় শর্তে যে আমি একটা আগে বললাম বিজ্ঞান পদ্ধতি, যদি গ্রেটার দ্যান ইকুয়াল বা ইকুয়াল থাকে তখন আমাদের কী দিতে হবে? কৃত্রিম চলক নিতে হবে এই চ্যাপ্টারে। তাহলে আমরা দ্বিতীয় শর্তে কৃত্রিম চলক A1, কৃত্রিম চলক A1 নেই। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা চলক কী পেয়েছি? S1 S2। তাহলে আমরা এখানে লিখব যে গরিষ্ঠকরণ করো 5x1 প্লাস 12x2 প্লাস 4x3, এইটুকু যা আছে তাই রেখে দিব। তারপর আমরা যে দুইটা চলক পেয়েছি, কি পেয়েছি? S1 এবং A1 দুইটা চলক যে পেয়েছি সেটা অবশ্যই জিরোর সাথে গুণাকারে থাকবে এখানে, এই যে। আচ্ছা, আরেকটা বিষয় আমি তোমাদের বলছিলাম যে বিজ্ঞান পদ্ধতিতে, যেটা আমরা বিজ্ঞান পদ্ধতি নিয়মে করছি এটা, তাহলে অবশ্যই আমরা চলক দিয়েছি কি? A1, তাহলে অবশ্যই এখানে M নিব আর এখানে মাইনাস হবে সবসময়। আবার A1, আবার যদি এখানে চলক দুইটা থাকতো তাহলে মনে কর A1 আর A2 থাকতো, ঠিক আছে? যদি দুইটা চলক পেতাম তখন আমরা মাইনাস M A1 মাইনাস M A2 দিতাম, ঠিক আছে? তখন মাইনাস M A1 মাইনাস M A2 দিতাম। তাহলে একটার জন্য এটা আর দুইটার জন্য এটা। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা এখানে দিব। আর যে কমতি চলক পেয়েছি S1 সেটা অবশ্যই গুণাকারে এখানে থাকবে, যোগাকারে। আচ্ছা, এখন শর্ত চলে যাই। তো শর্ত এখানে আমাদের এই যে প্রথম শর্তে, তাহলে প্রথম শর্তে কি? লেস দেন ইকুয়াল আছে, অর্থাৎ S1 কী করতে হবে? তোমার কমতি চলক যোগ করতে হবে। আর আরেকটা যে ধ্রুবক পেয়েছিলাম কৃত্রিম চলকটা জিরোর সাথে তখন গুণাকার থাকবে। আবার দ্বিতীয় শর্তে আমরা ইকুয়াল আছে, অর্থাৎ কৃত্রিম চলক নিয়েছিলাম। তাহলে কৃত্রিম চলক A1 যোগ করব আর S1টা জিরোর সাথে গুণাকারে থাকবে। এগুলো জাস্ট আগের নিয়মে, আর সাথে সাথে এগুলো তো ইকুয়াল হবেই। যারা আগের অঙ্কগুলো করছে তারা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর এটা বুঝতে পারছো। এখন আমরা যে চলকগুলি পেয়েছি x1 x2 x3 S1 A1 সবগুলি কি অবশ্যই জিরো বা জিরো থেকে বড় হবে, ঠিক আছে? অঋণাত্মক হবে। আচ্ছা, এখন এটা অবশ্যই লাগবে এই অঙ্কে, ঠিক আছে? আচ্ছা, এখানে আদি সম্ভাব্য সমাধান, আদি মৌলিক সম্ভাব্য সমাধান এই জিনিসটা হলো তোমার, আমরা যে এখানে ধ্রুবক পেয়েছি, এখানে প্রথম শর্তে কী পেয়েছি? S1, তাহলে S1 ইকুয়াল টু আমরা 5, S1 ইকুয়াল টু 5 ধরবো। আবার এখানে দ্বিতীয় শর্তে ধ্রুবক কি? A1, তাহলে A1 ইকুয়াল টু 2। বুঝতে পারছো সবাই? প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম, যখন আরও করবা তখন আরও বুঝতে পারবে। আচ্ছা, এখন আমরা কি করব? তোমার অঙ্কের সমাধান চলে যাব। যেহেতু এখানে বিজ্ঞান M আছে, তাহলে বিজ্ঞান পদ্ধতিতে সমাধান করব, ঠিক আছে? আর এগুলো তোমাদের আমি শিখিয়েছি চ্যাপ্টার 5-এ, ঠিক আছে? তাহলে অবশ্যই তোমরা সেই নিয়মে করবে, জাস্ট একটু বুঝিয়ে দিই তোমাদের এখানে। তো সিজে তো এখানে জানোই যে এখানে যে 5 12 4 0 মাইনাস M, আর এখানে XB মানে XB, এটা কিন্তু XB এটা হলো XB, আমি বুঝিয়েছি XB মানে বৃত্তি। আচ্ছা, তাহলে x1 x2 x3 S1 A1, তারপর শর্ত আমরা এখানে শর্তের যেগুলো আছে সবগুলো বসিয়ে দিলাম, প্রথমটা দ্বিতীয়টা। এখন এখানে আমাদের দেখব যে একক ম্যাট্রিক্স গঠন করে কোথায়? তাহলে 1 0 0 1, তাহলে S1 প্রথমে, কারণ আমাদের একক ম্যাট্রিক্সে কি 1 0 0 1 2 × 2 কর্মীর, তাহলে এটা আগে হবে তারপরে এটা পরে হবে, তাহলে S1 A2 হবে। আর এটা ধ্রুবক আছে, মানে সরি ধ্রুবক না, সহগ 0, আর E1-এর সহগ কত আছে? মাইনাস M। তারপর ধ্রুবক তো এখানে 5 2 আছেই। আচ্ছা, তারপর তোমাদের বাকি নিয়ম তো জানোই যে যে মানে সিরিজের নিয়ম কি, আমি একটু বলে দিই যে এটার সাথে গুণ করব প্লাস এটার সাথে গুণ করব, যে মান পাবো তার থেকে এটা বিয়োগ করব, এ বরাবর বিয়োগ করবো 5, তাহলে আমরা এরকম পাবো। আবার এটার সাথে গুণ করব, এটার সাথে গুণ করব,
গুণ করে যোগ করে আমরা যে মান পাবো তা থেকে এটা বিয়োগ করলে এটা পাবো। জাস্ট আমি এগুলো আমি কিন্তু আগে বুঝেছি চ্যাপ্টার 5-এ ক্লাসে, সেই নিয়মে করবা। তো করার পর আমরা এরকম পাবো, ঠিক আছে। তো আমাদের লক্ষ্য কি, এইখানে পজিটিভ রাখতে হবে, অর্থাৎ আমাদের কী হবে পজিটিভ, মানে শূন্য বা এই যে মান সিজে সেটা মান কী হবে শূন্য বা তার থেকে বড় আমাদের দরকার, ঠিক আছে। শূন্য বা শূন্যর বড়, ঋণাত্মক হলে চলতে থাকবে কন্টিনিউ। আচ্ছা, এখন দেখো আমাদের এরকম পাওয়ার পরে আমাদের দেখতে হবে যে এগুলোর মধ্যে মানে ঋণাত্মকের মধ্যে এম এর মধ্যে দেখতে করবো, এগুলো বাদ, যে -12, -5, -4 এগুলো খেয়াল করবা না, খেয়াল করবা যে মাইনাস এই যেগুলোর মধ্যে এম এর মধ্যে খেয়াল করবা। কি খেয়াল করবা, যে মাইনাসের মধ্যে সবচেয়ে বড়, অর্থাৎ ঋণাত্মকের মধ্যে, এই যে ঋণাত্মকের মধ্যে সবচেয়ে বড় কোনটা, সেটা তোমার কি ওই বরাবর পিভট কলাম হবে, হ্যাঁ পিভট কলাম। তারপর বাকিগুলো তো জানোই যে এটা দ্বারা এটা ভাগ করবো, এটাতে ভাগ করবো, তারপর ভাগ করার পরে মানে এটা দ্বারা ভাগ করলে, এটা দ্বারা ভাগ করলে 5/1 অর্থাৎ 5 এরকম, ঠিক আছে। তো আমরা কী করবো, এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। এখন এই দুটার মধ্যে যেটা ছোটো হবে সেটা কী হবে পিভট সারি। তাহলে পিভট সারি এবং পিভট কলাম যে উপাদানকে সেট করে সেটা হলো তোমার পিভট উপাদান। তাহলে পিভট উপাদান এটা জাস্ট আমি একটা বুঝিয়ে দিলাম, আর আমি এগুলো চ্যাপ্টার 5 বুঝিয়েছি। তো আমাদের যতক্ষণ না পর্যন্ত এগুলো পজিটিভ আসবে ততক্ষণ 0 বা 0 থেকে বড় হবে ততক্ষণ চলতে থাকবে। তারপর তোমরা নিজেরা একই সিস্টেমে এটাও করবা। দেখো এখনও ঋণাত্মক আছে, তা আমরা একটা কি বললাম যে ঋণাত্মকের মধ্যে সবচেয়ে বড়, এটা থেকে এটা বড় কিন্তু ঋণাত্মকের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আবার ক্যালকুলেশন করে দেখবে এখানে আছে -3/7, জাস্ট নিয়মটা খেয়াল রাখবা। তারপর দেখো এখানে করতে করতে এখানে এক সময় পজিটিভ অথবা 0 বা 0 থেকে বড় চলে আসছে, যেহেতু সকল দেখো এখানে যেহেতু সকল কি আছে যে মান সে যে মান 0 থেকে বড় বা সমান এবং কোনো কৃত্রিম চলক নেই, অর্থাৎ A1 A2 নাই, সুতরাং কি চূড়ান্ত সমাধান আছে। চূড়ান্ত সমাধান কি, x1 এর মান কত হয়েছে, x1 এর মান পেয়েছি 9/5, x2 এর মান পেয়েছি 8/5, আর যেহেতু x1 আছে x2 আছে x3 নাই, অর্থাৎ ওটা কি অমৌলিক চলক, তাহলে অমৌলিক চলক x3 কিন্তু নাই, তাহলে না থাকলে এটা 0 ধরবো। আর যেহেতু গোষ্ঠীকরণ আমরা পেয়েছি অর্থাৎ জেড ম্যাক্সিমাম এই যে এটা, আশা করি এই নিয়ম বুঝতে পেরেছো, এগুলো আমি বুঝিয়েছি চ্যাপ্টার 5-এ। এখন আমাদের যে মূল প্রশ্নে চলে যাই, এই যে এটা এই দুইটা, ঠিক আছে। তো আমাদের বলছে এখানে চরম অনুকূল সমাধানের ওপর প্রভাব বের করতে বলছে। চরম অনুকূল যদি আমাদের প্রশ্নে বলা থাকে যে এরকম মানে এটা পরিবর্তিত, অর্থাৎ এখানে যে দুর্ভোগ এটা পরিবর্তিত, যদি দুর্ভোগ দেওয়া থাকে অন্য কিছু, সেই পরিবর্তনের ফলে অর্থাৎ এটা পরিবর্তন এটা যদি আমরা দিই তখন একটা পরিবর্তন হবে অবশ্যই, সেই পরিবর্তনের কি চরম অনুকূল সমাধানের উপর আমাদের প্রভাব দেখাতে বলছে। যদি প্রশ্ন এইভাবে বলে তখন আমরা কীভাবে সমাধান করব, দেখো তাহলে যদি প্রয়োজনীয় ভেক্টর বি, ঠিক আছে, প্রয়োজনীয় ভেক্টর বি সেটা এই যে প্রয়োজনীয় ভেক্টর বি, এই যে এখানে যে 5 আর 2 আছে, এই 5 2 এর পরিবর্তিত হয়ে যদি 7/2 হয় তখন এটা হলো বি, আর এটা পরিবর্তিত হয়ে যেটা পাবো সেটা হলো বি স্টারিক। তো বি স্টারিক কত 7/2 হবে। আর আমাদের লাগবে বি ইনভার্স লাগবে, ঠিক আছে, আমাদের এখানে বি ইনভার্স, কারণ আমাদের যে সূত্র সেটা দেখো সবাই, এক্স বি ইকুয়াল টু বি ইনভার্স বি স্টারিক, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বি ইনভার্স লাগবে, বি স্টারিক মান পেয়ে গেছি যে দেওয়া ছিল, বি ইনভার্স আমাদের লাগবে
সে বি ইনভার্সটা হলো তোমার এই যে শেষ আমরা যে টেবিল পেয়েছি, ঠিক আছে, শেষ টেবিলের এই যে এখানে দেখো, আমি তোমাদের একটু প্রথমে বলছিলাম আদি মৌলিক সম্ভাব্য সমাধান হলো S1 আর A1, সেটার যে মান পেয়েছি শেষ টেবিলে S1 এর মান কত, এই যে A2, A1 এর মান A2, দেখো এটাই হলো তোমার বি ইনভার্স। ক্লিয়ার? তাহলে বি স্ট্যাক পেয়েছি, বি ইনভার্স পেয়েছি। কারণ এক্স বি মানে কি, ভিত্তি। সে এক্স বি হলো তোমার এই যে এটা তোমার এক্স বি, আমি একটু আগে বললাম এক্স বি হলো তোমার এই যে ভিত্তিটা, এখানে কি আছে X1 X2 আছে, অর্থাৎ এই যে এটা, আর X2 X1 এটার মান কিন্তু এই যে এটা বসে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমরা পরবর্তীত সমাধান বের করব। এটা আমি এক ক্লাসে সব কিছু বুঝিয়ে দিবে চ্যাপ্টারটা, তো একটু ভিডিওটা বড় হবে, তো যাই হোক না কেন একটু মন দিয়ে সবাই করবে, নিয়মটা জাস্ট মনে রাখবে। আচ্ছা, তাহলে আমি এক্স বির মান বসলাম, বি ইনভার্স মান বসলাম 7/2, এই যে বি স্ট্যাক মান বসলাম। এখন এটাকে আমরা কী করবো, ম্যাট্রিক্সের নিয়মে করব। আমি একটু খাতার মাধ্যমে এটা করে দিই। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করছি ম্যাট্রিক্স করছি, তাহলে আমাদের ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে আমি এখানে দেখাই যে আমাদের নিয়ম কি, এটার সাথে গুণ করব, প্রথমটার সাথে এটা গুণ করলে কী হবে 14/5 সূত্রের প্লাস, আবার এটার সাথে এটা যদি আমি গুণ করব, কারণ এটার সাথে এটা গুণ করব প্লাস এটার সাথে আমরা গুণ করব, তাহলে আমরা গুণ করলে -2/5 পাবো। আচ্ছা, এটা গেল, এটা উপরের দাব গেছে, যে উপরেরটা গেল, আবার নিচেরটা এটার সাথে আমরা কী করবো, গুণ করব, তাহলে আমরা কত পাবো 7/5 সূত্রের প্লাস, আবার এটার সাথে গুণ করব, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, অর্থাৎ 4/5, তাহলে আমরা এরকম পাবো। তাহলে আমরা এখানে যদি লসাগু করি আমরা কি পাবো 5, আর লসাগু করলে আমরা কী পাবো এখানে আর 12 পাবো। জাস্ট এটা সিম্পল, প্লাস মাইনাস মাইনাস, আর নিচে 5 লসাগু করলে 5 পাবো, আর এখানে 14 থেকে 2 বিয়োগ করলে 12, জাস্ট সিম্পল জিনিস। আবার এটাকে লসাগু করি আমরা কী পাবো 11/5 পাবো। দেখছো, এত কিছু দরকার নেই, ডাইরেক্ট এটাকে আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে করে আমরা এরকম পাবো, এটা পেয়েছি। আচ্ছা, এই যে দেখো খেয়াল করো, আমরা পরবর্তীতে যে সমাধানটা দেখো, আমরা এখানে নর্মাল প্রশ্ন অনুসারে সমাধান পেয়েছি, যেটা X1 X2 মান এটা পেয়েছি, এই দুইটা পেয়েছি। আর আমরা যখন পরিবর্তিত করছি, অর্থাৎ বি স্টারিকটা চেঞ্জ করছি, তখন আমরা কত পেয়েছি X1 এর মান 11/5, X2 এর মান 12/5, আর যেহেতু X3 নাই, তাহলে অমৌলিক চলে, তাহলে কী হবে 0 হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন গরিষ্ঠকরণ, আচ্ছা গরিষ্ঠ মান বের করবো, তো সূত্র কি, এই যে এটা X1 এর মান, X2 এর মান, X3 এর মান এখানে বসে দিব, X1 X2 X3 এর মান এখানে বসে দিলে আমাদের কিন্তু পেয়ে যাব। আশা করি এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবে। এখন আবার একটা বলছে এখানে প্রশ্নে যে এত থেকে এত যদি হয়, তখন আবার অনুকূল সমাধানের উপর কি প্রভাব দেখাতে বলছে। তা সেমভাবে আমরা তাহলে এটা কি 20 তারিখ হবে, বিকে পরিবর্তন হয়ে 20 তারিখ, এটা 20 তারিখ, তারপরে আমরা এক্স বির মান তো একটাকে পেয়েছি, তাহলে আমি জাস্ট আগের মতোই করব, ম্যাট্রিক্স নিয়ম করব, ম্যাট্রিক্সের নিয়মে করে, অর্থাৎ এটার সাথে গুণ করব প্লাস এটার সাথে গুণ করব, করে আমরা এরকম পাবো, আবার এটার সাথে গুণ করব প্লাস এটার সাথে আমরা গুণ করে এরকম পাবো নিচেরটা। জাস্ট ম্যাট্রিক্সের নিয়ম একটু আগে যেভাবে বুঝিস সেটা করে দিই। এটার সাথে গুণ করলে 6, আর এখানে 5 পাবো সূত্র প্লাস, এটার সাথে গুণ করলে -9/5, তারপর নিচেরটা কাজ, এটার সাথে গুণ করলে কত হবে 3/5 প্লাস সূত্রের এটাতে গুণ করলে কত 18,
বাই 5। এখন আমরা যদি লসাগু করি 5 আর এখানে যদি আমরা করি -3 পাবো, আর এখানে যদি আমরা লসাগু করি 5 এখানে পাবো 21 এরকম পাবো। আচ্ছা, তাহলে আমরা এটা কি x2 x1 x2 x1, তাহলে দেখো এখানে আমাদের x2 এর মান -3/5 পেয়েছি এবং x1 এর মান 21/5 পেয়েছি। এখন দেখো এই যে তোমার দুইটা মৌলিক চলক x1 x2, তো এই দুইটা চলকের যে মান সেটা দেখো x1 x2 এর মান কিন্তু 0 বা 0 থেকে ছোট আমরা এখানে পেয়েছি, অর্থাৎ 0 বা 0 থেকে ছোট আমরা পেয়েছি আর ঋণাত্মক পেয়েছি। সুতরাং আমাদের ঋণাত্মক পেলে কাজ হবে না, তখন আমাদের পরবর্তী ধাপে চলে যাব। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা কি সমাধান সম্ভাব্য নয় এটা। তাহলে আমরা ডুয়াল অর্থাৎ দ্বৈত সিম্পলেক্স পদ্ধতি সমাধান করব আমরা। তাহলে যদি আমাদের এরকম x1 x2 যদি ঋণাত্মক যে কোনো একটা আসে তখন আমরা ডুয়াল সিম্পলেক্স পদ্ধতি সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা সিম্পলেক্স পদ্ধতির নিয়ম জানি, তাহলে আমাদের ওই আগের নিয়মে করব, মানে এগুলো জাস্ট বসিয়ে দিব এই যে এখানে কোথায় যেন। আচ্ছা, এখন তাহলে আমরা শেষ সারণীতে আমরা কি নির্মূল আকার হয় শেষ সারণীতে। তো এই যে এখানে দেখো আমরা যে পেয়েছি এখানে একটু, ঠিক আছে, এই যে এই বক্সটা, সেই বক্সটা দেখো এখানে আমরা এ পর্যন্ত আমরা লিখলাম। বক্সটা লেখার পরে এই যে এখানে -3/5 এটা শুধু চেঞ্জ হবে, অর্থাৎ আমরা যে এখানে পরিবর্তিত যে মানটা পেয়েছি মানে x2 x1 এটা মান যে আমরা পরিবর্তিত পেয়েছি সেটা এখানে শুধু চেঞ্জ হবে, ঠিক আছে। আর বাকিগুলো একই রকম এইটুক থাকবে, এইটুক থাকবে এই দুটো লাইন, ঠিক আছে। ও আচ্ছা, আর এইটুকু তোমার কি সেম, কারণ এটাও তোমার কি একইভাবে করছে কাজ এইটুক, অর্থাৎ এই পুরো বক্সটা এখানে সেম আমরা লিখে দিব, অর্থাৎ যে যে মান সিজে এই পর্যন্ত আমরা রেখে দিব। আর ওটা যে বি স্টারিক অর্থাৎ পরিবর্তিত যেটা পেয়েছি যে একটাকে সেটা আমরা এখানে বসে দিব। আচ্ছা, তারপর তো নিয়ম তোমাদের আমি চ্যাপ্টার 6 বুঝিয়েছি, ওই যে ডুয়াল পদ্ধতি কীভাবে নির্ণয় করতে হয়, তোমরা পারো এগুলো, তো আমি এগুলো করে দিলাম না, ঠিক আছে। তোমরা চ্যাপ্টার 6.c অঙ্কগুলো দেখবা, তাহলে এটা পারবে। আর এগুলো কেন হয়েছে সেটা আমি তোমাদের বুঝিয়েছি। যদি মানে এ যে যে মাইনাস সি যে এটার মান তো উপরে থাকবে, তাই না, মনে করে এটা মান 0, আর এই 1 যে অর্থাৎ 1 যে মানে 1 নম্বর সারি, এই যে সারি, তাহলে আমরা এটা দ্বারা এটা যদি ভাগ করি মানে নিচে কি 0, তাহলে এটা দ্বারা এটা ভাগ করে কি ইনফিনিটিভ, তাহলে আমাদের যদি মান কি হয় পজিটিভ বা ইনফিনিটিভ বা 1 এরকম চলে আসে, মানে পজিটিভ সরি 1 2 মানে পজিটিভ প্লাস 0 এবং ইনফিনিটিভ হয়, তখন আমাদের এরকম ডাক দিয়ে দিব, জাস্ট নেগেটিভগুলো আমরা নিব। আমি বুঝিয়েছি, অবশ্যই চ্যাপ্টার দেখে নিবে, 6.ac দেখে নিবে। এখন আমাদের এইগুলো কীভাবে করছে এগুলো দেখে নিবে তোমরা, চ্যাপ্টার 6 নিয়ম অনুসারে তোমরা করবে, মানে যতক্ষণ না পর্যন্ত এটার মান মানে এখানে যে মানগুলো আমরা পেয়েছি এই যে এই মানটা, আমাদের তো লক্ষ্য হলো এটা মান চেঞ্জ করতে হবে, তাই না, মানে অত পজিটিভ আনতে হবে। তাহলে আমাদের যতক্ষণ না মান এটার মান পজিটিভ হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তাহলে পরবর্তী স্টেপে দেখো এটার মান কি চলে আসে পজিটিভ চলে আসে, 0 বা 0 থেকে বড় চলে আসে এই যে। সুতরাং এ পর্যন্ত আমাদের কাজ শেষ। তাহলে পরিবর্তিত সমাধান অর্থাৎ x1 এর মান 0, x2 এর মান তো নাই অর্থাৎ অমৌলিক চলক 0, আর x3 মান কত এই 3 এবং গরিষ্ঠকরণ z, গরিষ্ঠকরণ আমরা এটা পেয়েছি। তাহলে এটা প্রশ্ন আসলে ইনশাআল্লাহ তোমরা পারবে, জাস্ট নিয়মটা শিখে রাখবে। 2 নম্বর প্রশ্নটা তোমাদের
2022 সালে চলে আসছে, এটা তোমরা নিজেরা করে নিও, ঠিক আছে? আচ্ছা, 2022 সালে চলে আসছে, যারা 23 সালে পরীক্ষা দিবে তাদের লাগবে না এটা শিক্ষা, জাস্ট পরবর্তী ইয়ারে যারা পরীক্ষা দেবে তারা দেখে নিও, আর যারা 23 সালে পরীক্ষা দেবে তাদের এটা লাগবে না। এখন আমরা 3 নম্বর প্রশ্নটা দেখব। তো এখানে বসে কৃত্রিম চলক কৌশল ব্যবহার করি, অর্থাৎ বিজ্ঞান পদ্ধতির মাধ্যমে আমরা একটু এটা সলিউশন করব। একের মতোই যে গরিষ্ঠকোণ দেওয়া আছে, সত্য দেওয়া আছে, আমাদের প্রশ্ন বলছে তিনটি সম্পদের, এই যে 1 2 3 তিনটা সম্পদের সারমূল্য বের করতে বলছে, অর্থাৎ ডাব্লিউ, ঠিক আছে? সারমূল্য বের করতে ডাব্লিউ নির্ণয় করতে বলছে, W1 W2 W3 নির্ণয় করতে বলছে। এবং আমরা বলছে যে ধ্রুবক ভেক্টর কি বি, তো এখানে ধ্রুবক ভেক্টর কি আছে 10 2 10 দেওয়া আছে। এই যে যদি ধ্রুবক ভেক্টর এতর পরিবর্তে আমরা যদি 6 4 18 নেই, অর্থাৎ এখানে এটার পরিবর্তে যদি আমরা এটা নেই, তখন আমাদের যে সমাধানটা পাবো সেটা নির্ণয় করতে বলছে। তো ঠিক আছে, তো এটা 1 নম্বর প্রশ্নের মধ্যেই। তো প্রথমে আমরা এই যে প্রশ্নটা আসে সেটার গরিষ্ঠকরণ বের করবো। প্রথমে আমরা গরিষ্ঠকরণ বের করবো নিয়ম অনুসারে। তো আমাদের দেখো প্রথম শর্তে লেস দেন অর ইকুয়াল আছে, অর্থাৎ কমতি চলক যোগ করতে হবে। তাহলে আমরা প্রথম শর্তে কমতি চলক S1 যোগ করব। দ্বিতীয় শর্তে খেয়াল করো, দ্বিতীয় শর্তে কিন্তু আমাদের বলছিলাম বিজ্ঞান পদ্ধতিতে এখানে, তো এখানে আমরা জানি যে বিজ্ঞান পদ্ধতিতে গ্রেটার দেন অর ইকুয়াল বা ইকুয়াল থাকলে আমাদের কি কৃত্রিম চলক নিতে হয়। তো এখানে গ্রেটার দেন অর ইকুয়াল আছে, তাহলে আমরা কৃত্রিম চলক নিব। তার যে আমরা এখানে কৃত্রিম চলক নিলাম দ্বিতীয় শর্তে, এবং সাথে সাথে আমরা বাড়তি চলক আমরা এখানে কি করব নিব, যেহেতু এখানে কি আছে, এখানে বাড়তি চলক নিব, যেহেতু গ্রেটার দেন অর ইকুয়াল আছে। আমরা জানি গ্রেটার দেন অর ইকুয়াল বাড়তি চলক নিতে হয়, তাহলে আমরা এখানে বাড়তি চলক নিব। এবং তৃতীয় শর্তে ইকুয়াল আছে, তাহলে ইকুয়াল থাকলে আমরা জানি বিজ্ঞান পদ্ধতিতে যে কৃত্রিম চলক নিতে হয়, তাহলে A2 নিলাম। তো আমাদের শর্ত এখানে x1 x2 আছে, আর যে চলকগুলো পেয়েছি সেগুলো আমরা জিরো আকারে এখানে x1 S1 S2 রাখবো। আর যে দুইটা আমরা কৃত্রিম চলক পেয়েছি, তাহলে আমরা -m(a1) মাইনাস এটার জন্য -m(a2) লিখব। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এটা তো বুঝতে পারছো গরিষ্ঠকরণ সত্যসমূহের ক্ষেত্রে আমরা প্রথম শর্তে কি কমতি চলক যোগ করবো, S1 যোগ করবো, আর বাকিগুলো কি যে এই একটা তিনটা চলক পেয়েছি সেটা আমরা গুণ আকারে জিরোর সাথে গুণ আকারে রেখে দিব। আর ইকুয়াল টু 10 তো বুঝোই যে এখানে অবশ্যই আদর্শ আকারে নিয়ে আসবো। তারপর একইভাবে এটুক তো বুঝতে পারছোই। তাহলে দ্বিতীয় শর্তে আমাদের কি করতে হবে, দ্বিতীয় শর্তে আমাদের বাড়তি চলক S2 বিয়োগ করতে হবে। আমরা জানি বাড়তি চলক বিয়োগ করতে হয়, আর যেহেতু দ্বিতীয় শর্তে কৃত্রিম চলক পেয়েছি, তাহলে আমরা কৃত্রিম চলকটা কি আছে এটা আমরা যোগ আকারে রাখবো। তো বাড়তি চলক বিয়োগ করব এবং কৃত্রিম চলক A1 যোগ করব, আর এক্সট্রা যে চলকগুলো আছে সেগুলো আমরা জিরোর সাথে গুণ আকারে রেখে দিব। ইকুয়াল টু 2, যেহেতু আদর্শ আকারে নিয়ে আসবো তখন ইকুয়াল টু। শেষেরটা দেখো একইভাবে, শেষেরটা কি বলছে এখানে শুধু এখানে A2 কৃত্রিম চলক নিতে বলছে, অর্থাৎ A2 আমরা কৃত্রিম চলক যোগ করবো, আর বাকি দুটা কি জিরোর সাথে গুণ আকারে রেখে দিব ইকুয়াল টু 10। এগুলো জাস্ট আগের ক্লাসগুলো করলে তোমরা পারবে নিজেরাই। আর যে চলকগুলো বেশি সবগুলো জিরো বা জিরো থেকে বড় হবে। এখন আদি মৌলিক সম্ভাব্য সমাধান হলো এই যেটা কি বললাম যে প্রথম শর্তে আমাদের কি পেয়েছিলাম, প্রথম শর্তে এখানে আমরা যে কোনটা আছে দেখো তো, এই যে S1, ঠিক আছে, সেই S1টা আমরা এখানে 10 লিখব। তারপর এখানে আছে A1,
ঠিক আছে, প্যারাসাইক্লিক কেস A1 আছে, অর্থাৎ আমরা এখানে A1 = 2 দিব, আবার এখানে প্যারাসাইক্লিক কেস A3 আছে, তাহলে এটা আমরা এখানে 10 লিখব। আশা করি সবাই বুঝতে পেরেছ, এটা অবশ্যই আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন বাকিগুলো তোমরা নিজেরাই এগুলো পারো, বিজ্ঞান পদ্ধতির নিয়ম আমি বুঝিয়েছি। তো এখানে যে সিজে তো বুঝোই যে এগুলোর শখগুলো বসিয়ে দিব, এগুলো এই যে এই শখ বসিয়ে দিব, 1 2 0 0 -m -m বসিয়ে দিব। তারপর যে চলকগুলো আছে x1 x2 s1 s2 a1 a2 অর্থাৎ -m1 m(a1) -m2, এগুলো আমরা জাস্ট এখানে যেহেতু আমরা চলকগুলো বসাবো, তখন আমার a1 a2 এগুলো এখানে বসিয়ে দিব। তারপর বাকিগুলো তোমরা নিজেরাই পারো, ক্যালকুলেশন চ্যাপ্টার 5 বুঝিয়েছি আমি। এখন এগুলোর মধ্যে দেখো ঋণাত্মকের মধ্যে এই m যেহেতু আছে, দেখো mটা আমার প্রায়োরিটি দিবে বেশি, তো এখানে -3m, এখানে -2 আছে, অর্থাৎ আমরা এখানে দেখব m এর মধ্যে, এখানে m এর মধ্যে কোনটা বড় আছে, ঠিক আছে, ঋণাত্মকের মধ্যে এখানে আছে 3, -3 বড় m এর মধ্যে, তাহলে এটা হবে তোমার পিভট কলাম। আর নিয়ম তো জানোই যে এইগুলো দ্বারা এগুলো ভাগ করলে যে মান পাবো তার মধ্যে ছোট সংখ্যাটা হলে তোমার পিভট সারি হবে। এগুলো জাস্ট নিয়ম তোমরা পারো, তো তোমরা এগুলো নিজেরাই করবা, নিয়ম এগুলো আমি তোমাদের বুঝিয়েছি। আর এই যে এগুলো কেন হয় এটা আমি বুঝিয়েছি, যদি এগুলোর মান কি ঋণাত্মক পেয়ে যায়, অনুপাত তো আমার লঘিষ্ঠ অনুপাত আমি চ্যাপ্টার 5 যারা অঙ্ক করছো তারা পারবে, ঋণাত্মক যদি হয় তখন আমাদের এরকম ডাক দিতে হয় ইনফিনিটি বা ঋণাত্মক পেলে। তো এরকম করতে করতে আমরা এক সময় দেখো এগুলোর মান সবসময় পজিটিভ পেয়ে যাব, ঠিক আছে, এগুলোর মান যতক্ষণ না পর্যন্ত পজিটিভ থাকবে ততক্ষণ চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো বিষয়টা, এটা কিন্তু দুইটা এক লাইনে, অর্থাৎ এটার পরে -5/2 আছে, -3/2m -3/2, এটা আলাদা মনে করো না, এই দুইটা কিন্তু একসাথে আছে, জাস্ট মানে এক লাইনে করার জন্য একটু নিচে দিলাম। আর এগুলো নিয়মটা বললামই যে এগুলোর মধ্যে ঋণাত্মকের মধ্যে সবচেয়ে বড় যেটা থাকবে ঋণাত্মকের মধ্যে, সেটা হবে তোমার কি, তোমার পিভট কলাম। তো দেখো এখানে আছে -3/2m, এরটা খেয়াল করবা বেশি, আর এখানে -1/2m আছে, তাহলে এটা মানে 0.5 আর এটা মানে 1.5, তাহলে ঋণাত্মকের মধ্যে এটা বড়, তাহলে এটা পিভট কি কলাম। তো এক সময় দেখবে এখানে কি আছে পজিটিভ অথবা 0 চলে আসছে যেমন সিজে, তো যেহেতু যেমন সিজে 0 বা 0 থেকে বড় পেয়েছি এবং কৃত্রিম চলক নাই, সুতরাং চূড়ান্ত সমাধান আছে। তো চূড়ান্ত সমাধান কি, এখানে আমরা x1 এর মান 4, x2 এর মান 6 আর x3 কিন্তু নাই, আমাদের চলক কিন্তু x1 x2 ছিল আর নাই, তাহলে x1 x2 এর মান আমরা পেয়ে গেছি, আর জেড ম্যাক্সিমাম কত 16 পেয়েছি, ঠিক আছে। জাস্ট এটা বের করবো প্রথমে। এখন আমরা যে সম্পদের 3টি সম্পদের অর্থাৎ W1 W2 W3 আমরা সারমূল্য বের করব, এটা এবার প্রশ্ন চলে আসে। তো যখন বিজ্ঞান পদ্ধতিতে আমরা সমাধান করব সারমূল্যটা, এই যে বিজ্ঞান পদ্ধতিতে আমরা যখন সারমূল্য বের করব তখন এখানে একটু মনে রাখবা বিজ্ঞান পদ্ধতিটা। এখানে দেখো এখানে S1 A1 A2, তাহলে S1 আমরা মান কত পেয়েছিলাম, S1 এর মান আমরা 0 পেয়েছিলাম, অর্থাৎ W1 আমরা এত কিছু দরকার নেই, ডাইরেক্ট লিখে দেবে এখানে W1 = কত 0, S1 কি W1 0। এরপর A2 ক্ষেত্রে একটু প্রবলেম আছে, মানে মনে রাখবা যেহেতু M, A1 A2 তাহলে A1 A2 হলো কৃত্রিম চলক, তাহলে কৃত্রিম চলকের ক্ষেত্রে একটু নিয়মটা আলাদা, সেটা হলো কৃত্রিম চলকের ক্ষেত্রে জাস্ট কৃত্রিম চলকের ক্ষেত্রে নিয়মটা মনে রাখবা যে W2 - M বিগ M, কৃত্রিম চলক তো অবশ্যই M থাকবে, যে A1 A2 M থাকবে, W2 - M = এই যে মানটা আছে সেটার আগে আমরা মাইনাস দিব, এটা আগে মাইনাস দিব আমরা, তাহলে এই জিনিসটা আগে মাইনাস দিতে হবে,
এরপর আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো আমরা এরকম ক্যালকুলেশন করি, এখানে W2 মাইনাস এম এ মাইনাস প্লাস 1/3 মাইনাস এম। এখন আমরা যদি ক্যালকুলেশন করি মাইনাস এম কাটাকাটি যায় উপর পক্ষতে বাদ, W2 ইকুয়াল টু 1/3 পাবো, 1/3। এটাও বিগাম নিয়ম, W3 মাইনাস এম A2, দেখো এখানে A2 আছে, তাহলে A2টা এখানে আমরা কি মাইনাস এম, সরি এই যে আগেরটার মতোই, তো A2 এর ক্ষেত্রে আমরা যে এই অংশটা এটা আগে মাইনাস দিতে হয়, মানে এটার মতোই নিয়ম, মাইনাস দেব জাস্ট। এটা কিন্তু তোমার কৃত্রিম চলকের ক্ষেত্রে নিয়ম, এটা এই দুইটা কৃত্রিম চলকের ক্ষেত্রে নিয়ম। আর এটা তোমার তো কৃত্রিম চলক না, S1 এর ক্ষেত্রে, S1 এর ক্ষেত্রে ডাইরেক্ট এটা তোমার W1 ডাইরেক্ট বসে দিব। আর কৃত্রিম চলক এটা ক্ষেত্রে একটু সমস্যা হয়, এরকম হয়। তো এটা আগে মাইনাস দিব, তাই আমরা মাইনাস দিলে আমরা এরকম পাবো। তো উপপক্ষে মাইনাস এম কাটা গেলে 5/3 পাবো, -5/3 পাবো W3। এটা এই তিনটা হলো সায় মূল্য, W1 W2 এবং W3 যে মান পেয়েছি এইগুলো হলো তোমার সায় মূল্য, ঠিক আছে। তাহলে তোমাদের এটা কিন্তু সায় মূল্য, চাইলে এরকম দিবা। আর সালে একটু তোমার কি চাইলে তোমাদের একটু অ্যাড করে দেবে এটা, অর্থাৎ লঘিষ্ঠকরণ ZD, অর্থাৎ তোমার কি ডি মানে ডুয়াল মেথড, অর্থাৎ দ্বৈত পদ্ধতি। এটা কি মিনিমাইজ ZD। তো এই জিনিসটা আসলে কীভাবে, আমি তোমাদের চ্যাপ্টার 6-এ বুঝিয়েছিলাম যে এইখানে যে ধ্রুবকগুলো আছে লঘিষ্ঠকরণ কী হবে, আমি চ্যাপ্টার 10-এ যারা চ্যাপ্টার 6-এর যে অঙ্কগুলো যারা করছো তারা এগুলো সহজ বুঝতে পারবে। লঘিষ্ঠকরণ ডি, এটা আমি দেখাই দিই। এই যে দ্বৈত আকারে যখন আনবো তখন লঘিষ্ঠকরণ আনতে হয়, অর্থাৎ লঘিষ্ঠকরণ মানে কি সর্বনিম্নকরণ, অর্থাৎ মিনিমাইজ ZD। তাহলে আমরা মিনিমাইজ লঘিষ্ঠকরণ করো, অর্থাৎ ওই জন্য অঙ্কটা চলে গেল, এই যে মিনিমাইজ ডি। এখন এই জিনিসটা আসলে কীভাবে, আমরা তো জানি ZD যে এগুলোর সাথে আমাদের কী করতে হবে, W1 এই ধ্রুবকের সাথে দেবো প্লাস 2 এর সাথে W2 প্লাস এটা দিয়ে দিও, পরীক্ষার সময় দিলে ভালো হয়। আর এখানে 10 W3, ঠিক আছে। তাহলে আমরা W1 W2 W3 মান তো পেয়ে গেছি, W1 W2 W3 মান এখানে জাস্ট বসিয়ে দিব। বসানোর পর আমরা এরকম -6 পাবো, অর্থাৎ এইটুকু দিলে হয়ে যাবে। প্রথমে সায় মূল্য বের করবো, তারপর আমরা লঘিষ্ঠকরণ এটা বের করব, প্রত্যেকটা অঙ্কে একই রকম। এরপর আমাদের প্রশ্নে বলছে যে এত পরিবর্তে যদি এত হয়, অর্থাৎ এইখানে ধ্রুবকের পরিবর্তে যদি আমাদের এটা চেঞ্জ হয়, তখন আমাদের যে নতুন আমরা যে লঘিষ্ঠকরণ পাবো সেটা বের করতে বলছে। তো তাহলে এত পরিবর্তে এত, অর্থাৎ এটাকে আমরা বি স্টারিক ধরবো। তা আমাদের নিয়ম কি, XB ইকুয়াল টু বি ইনভার্স বি স্টারিক। তো বি ইনভার্স তো আমরা জানি, তাই না। বি ইনভার্সটা হলো তোমার এই শেষ টেবিলের, বি ইনভার্স শেষ টেবিলের S1 A1 A2 আমরা নিব। শেষ টেবিলটা কোথায়, এই যে শেষ টেবিলের এটা আমরা নিব, এটা কিন্তু বি ইনভার্স, এই যে। তারপর A1 এই মানগুলো নিব এখানে, তারপর A2 মান আমরা এখানে নিব বি ইনভার্স। আর XB হলো আমরা যে মানগুলি পেয়েছি, এই যে S1 X1 X2, এটা হলো XB। আর CB দরকার নাই, এটা কোনো কাজের না। তো যাই হোক, তাহলে আমরা বি ইনভার্স মান বসালাম, বি স্ট্রাইক বসালাম। তারপর তোমরা হলো ওই নিয়মে করবা, অর্থাৎ ম্যাট্রিক্সের নিয়মে গুণ করবা। এটা করে দিব। আচ্ছা আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দিই, এটা পারবা। যে এখানে এটার সাথে আমরা কী করবো, প্রথমে গুণ করব 6 সূত্রের প্লাস, এটার সাথে আমরা কী করবো, গুণ করব, অর্থাৎ -32/4, এই যে
দেখো সূত্রের প্লাস এটার সাথে আমরা শেষটা গুণ করবো, অর্থাৎ আমরা এরকম গুণ করলে কত চলে আসবে 7, এটাকে গুণ আকারে রেখে দেবে এরকম 7.8, বা তুমি ডাইরেক্ট গুণ করতে পারো। তাহলে গুণ করলে কত আসে 770 আর 7×8 = 56, অর্থাৎ 200 কত 126 বাই এরকম চলে আসে 3। তারপর তোমরা এটাকে আমরা লসাগু করব, যেমন এটাকে আমরা যদি করি 6 - 32/4 প্লাস 3, তখন আমরা যদি এরকম করি তখন আমরা দেখবো এরকম চলে আসে, প্রথমটা চলে আসে। ঠিক একইভাবে দ্বিতীয় তৃতীয়টাও করব, অর্থাৎ এটা কী করবো, এটার সাথে এটা গুণ করব প্লাস এটার সাথে এটা গুণ করব প্লাস এটার সাথে গুণ করবো, এরকম পাবো। আবার এটার সাথে গুণ করব প্লাস এটার সাথে গুণ করব প্লাস এটার সাথে গুণ করে এরকম নিচেটা পাবো। এগুলো জাস্ট তোমরা পারো এগুলো। তারপর আমরা এখানে কী পাবো, দেখো আমাদের x1 এর মান এটা পাবো, x2 এর মান এটা পাবো, অর্থাৎ মৌলিক চলকগুলো আমরা এরকম পাবো। আর অমৌলিক চলক কি x3, আমরা এটা কিন্তু কাজ এটা ধরবো না, যেহেতু আমরা এটা x নিয়ে আসছিলাম। তাহলে x1 x2 পেয়েছি, আর x3 মান আমাদের কিন্তু নাই, অর্থাৎ অমৌলিক চলক কী আছে ওই x3 তো এখানে কাজ করিনি আমরা, x3 ছিল না, অর্থাৎ x1 x2 মান আমরা কিন্তু পেয়ে গেছি। সো জেড ম্যাক্সিমাম জেড তখন আমাদের এরকম পাবো, এটুকু দিলে হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এখন আমি আরেকটা প্রশ্ন সমাধান করব সেম। তো এখানে বলছে যে এখানে 3টি সম্পদের সারমূল্য বের করতে বলছে, আমি একটু আগে বুঝিয়েছি। এবং যদি এত বিপরীত এত হয় তখন আমাদের কি সমস্যার সমাধান বের করতে বলছে। আচ্ছা, তাহলে তো আগের নিয়মে তো এইগুলো কি আছে, লেস দেন অর ইকুয়াল আছে প্রত্যেকটা, 3টাই, অর্থাৎ 3টাকে আমরা কমতি চলক নিব শুধু S1 S2 S3, প্রথম শর্তে S1, দ্বিতীয় শর্তে S2, তৃতীয় শর্তে আমরা S3 কমতি চলক নিব, ঠিক আছে। তারপর গরিষ্ঠকরণ করা, যে কমতি চলকগুলো আছে পেয়েছি সেগুলো জিরোর সাথে গুণ আকারে যোগ আকারে রেখে দিব। তারপর প্রথম শর্ত আমরা কি S1 কমতি চলক যোগ করবো, বাকিগুলো জিরো আকারে রাখবো। এগুলো জাস্ট তোমরা নিজেরা পারবা, সিম্পল জিনিস। এখন দেখো তাহলে আমাদের আদি মৌলিক সমস্যার সমাধান হলো তোমার S1 7, S2 12, S3 হলো 10, বুঝতে পারছো কত 10। তাহলে আমরা জাস্ট এটা কিন্তু লাগবে একটু পর। তারপর তোমরা জাস্ট সিম্পলভাবে তোমাদের যে চ্যাপ্টার 5 করিয়েছিলাম সেভাবে যে সিজে বের করবা। তো আমাদের জানি যে এগুলোর মধ্যে ঋণাত্মকের মধ্যে সবচেয়ে বড়টাকে আমরা বিপদ কলম ধরবো, তো -2 বড় ঋণাত্মকের মধ্যে, আবার এরকম করে -2 পাবো। তবে তৃতীয় ধাপে দেখবো এরকম 0 বা 0 থেকে বড় পাই, যেহেতু এখানে যে যেমন সিরিজে কি 0 বা 0 থেকে বড় পেয়েছি, সুতরাং সমাধান থাকবে x1 9/8, x3 29/16 পাবো, আর x2 9, অর্থাৎ আমরা x2 এখানে 0 ধরবো অমৌলিক চলক, আর জেড ম্যাক্সিমাম কত পেয়েছিলাম এটা। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের সারমূল্য বের করবো, 3টা সম্পদের সারমূল্য। তো আমি তোমার একটু আগে বলছিলাম যে তোমাদের A1 আর A2 থাকলে আমাদের এই যে নিয়মটা ফলো করবে, এই দুইটা, ঠিক আছে, আমি যেভাবে এই দুইটা বুঝিয়েছি সেভাবে। আর এই A1 A2 অর্থাৎ কৃত্রিম চলক বাদে যেগুলো করবো সেগুলো খুব সহজ নিয়ম। অর্থাৎ W1 হলো, যেহেতু আমরা S1 পেয়েছিলাম এখানে, তাহলে S1 এর এখানে যে এটা তোমার W1 S1 এর। একইভাবে এখানে কিন্তু A1 A2 নাই, আছে কোনো নাই, অর্থাৎ এখানে কিন্তু A1 A2 A3 নাই। তাহলে আমাদের সিম্পল নিয়ম, সারমূল্য হলো S1 এটা কি আছে 1/2, তো W1 1/2। তারপর S2 হলো তোমার 0, S2 এখানে 0, অর্থাৎ W2 মানে কি 0। আবার S3 হলো 1/8, অর্থাৎ W3 কি 1/8, বুঝতে পারছো। আর সাথে সাথে আমরা এটাও বের করে দিব যে
ওই যে লঘিষ্ঠকরণ করো, অর্থাৎ তোমার দ্বৈত আকারে বের করব। তো এখানে এটা তো জানো, একটা বুঝলাম 7 এর সাথে W1 যোগ করবো প্লাস এটার সাথে আমরা W2 যোগ করবো, এটার সাথে আমরা W3 যোগ করবো, W1 W3 2 মান বসিয়ে এরকম পাবো। ক্লিয়ার? সামূল্য নির্ণয় হয়ে গেল। আচ্ছা, এরপর তাহলে 3টি সম্পদে আমাদের সামূল্য অর্থাৎ আমাদের বের করা হয়ে গেল 3টি সম্পদের। এখন আরেকটা প্রশ্ন বলছে, এটা পরিবর্তে যদি এটা হয় তখন আমার সমাধান বের করতে বলছে। তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল যে 7 12 10, তো এটা পরিবর্তে আমাদের ধরবো 10 12 8। তাহলে এটা তোমার কি 20 তারিখটা এখানে এখানে এই যে এটা 20 তারিখ, আমাদের সূত্র তো জানি এটা। তাহলে 20 তারিখ হলো এই যে এটা যেটা পেয়েছি। আর বিন বাস্তব বললাম যে শেষেরটার, আমরা যে শেষেরটা যে অংশ পেয়েছি শেষ টেবিলের, সেটার S1 S2 S3 হলো বি ইনভার্স। তাহলে এইটুকু হলো তোমার বি ইনভার্স, যে বি ইনভার্স। ঠিক আছে? হ্যাঁ, তারপর জাস্ট সিম্পল ম্যাট্রিক্সের গুণের নিয়ম অনুসারে করবো। এটার সাথে গুণ করবো প্লাস এটার সাথে গুণ করবো প্লাস এটার সাথে গুণ করে আমরা এই 2 পাবো। এটার সাথে গুণ করবো প্লাস এটার সাথে গুণ করবো প্লাস এটার সাথে গুণ করে আমরা 16 পাবো। এটার সাথে গুণ করবো এটার সাথে গুণ করবো এটার সাথে ঘুরে যোগ করে এরকম 2 পাবো। তো আমাদের অঙ্ক শেষ দিকে x1 এর মান, এই যে x1 এর মান আমরা কি 2 পেয়েছি, x2 এর মান হলো তোমার S2 মান বসিয়ে দিই, কাজে লাগবে না এটা। তারপর S2 মানটা আমরা এখানে বসিয়ে দিই শুধু জাস্ট। S2 মান 12, এই S2 মান কত 16, x3 মান 8, কোথায় কি করলাম না, x3 মান 2, x3 মান কত 2, আর এখানে দেখো x2 নাই, তাহলে x2 আমরা 0 ধরবো। তারপর গরিষ্ঠকরণ করো, তাহলে x1 x2 x3 মান আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। কোথায় বসাবো? এই যে এখানে প্রশ্ন কোথায়, যে এখানে x1 x2 x3 মান এখানে বসিয়ে দিব আমরা। তাহলে আমরা এরকম পাবো 6 পাবো। ঠিক আছে? নিয়মটা বুঝতে পারছো? আর লাস্ট এখন এক্সাম্পল 5 লাস্ট। তাহলে এরকম এটাকে করেছি, সাই মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা এটার কি সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করব, এটাকে প্রথমে আমরা। তাহলে এই পর্যন্ত সিমপ্লেক্স পদ্ধতি তোমরা করবা। আর যেহেতু এটা লেস দেন আর ইকুয়াল আছে, অর্থাৎ কমতে চলক নিব আমরা এরকম প্রথম দ্বিতীয় সত্ত্বে S1 S2। তো বাকিগুলো তোমরা জানো কীভাবে করতে হয়। S1 S2, S1 কত 45, S2 হলো 30। তো আমাদের এরকম সমাধান করে x1 x2 x3 এরকম আমরা পাবো। ঠিক আছে? x2 এরকম আমরা পাবো সমাধান করে। আচ্ছা, আর গরিষ্ঠকরণ এরকম পাবো সিম্পল, যেটা সাধারণ নিয়মে। এখন এখানে বলছে যে সায়মূল্য নির্ণয় করতে বলছে। তো সায়মূল্য তো জানোই, এখানে সায়মূল্য করার জন্য আমার এটা লাগবে S1 S2। তাহলে S1 এর কি আছে শেষে 0 আছে, এটা W1, আর S2 শেষে কি আছে 1 আছে, এটা W2, W1 W2। এবং লঘিষ্ঠকরণ ZD, এটা কীভাবে নির্ণয় করছি, এটা এই যে এইভাবে নির্ণয় করছি। ঠিক আছে? লঘিষ্ঠকরণ ZD অর্থাৎ এই যে 45 সাথে W1 গুণ করবো প্লাস 30 সাথে W2 গুণ করব। তারপর W1 এর মান 0, W2 এর মান হলো 1, বসে আমরা 30 পাবো শুধু, আর এগুলো দরকার নাই করোজ। এরপর আমাদের 1 নম্বর শেষ প্রশ্ন। 2 নম্বর কি বলছে দেখো, যে এত পরিবর্তিত হয়ে এত এর প্রভাব নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমরা এখানে 45 এবং 30 ধরে বিয়ের মান ধরে এটুক পেয়েছি, সমাধান পেয়েছি, এটু সমাধান পেয়েছি। তো এখন বলছে এটার পরিবর্তে যদি আমরা এটা ধরি, অর্থাৎ 45 60 ধরি, এখানে পরিবর্তে 60 ধরি,
তখন আমাদের কি হবে পরিবর্তন? তখন আমরা জাস্ট একই নিয়মে করব, শুধু আমরা এখানে ধ্রুবকী পরিবর্তন আমরা 30-এর বদলে 60 দিব। এখানে আগে ছিল 30, আর এখন 60 দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? আর এখানে যদি প্রশ্নে বলে, যদি শুধু প্রভাব বলে যে প্রভাব নির্ণয় করো, এটা পরিবর্তে এটা, তখন আমরা শুধু কি করব, এই 45 মানে এই যার পরিবর্তিত যে মান পাবো সেটার মাধ্যমে সন্নিবেশন করবো শুধু। আর যদি অনুকূল চরম অনুকূল সমাধানে বলে, প্রভাব বলে, তখন আমরা যে নিয়মে করছি সেই নিয়মে আমরা করব। ঠিক আছে? তা আমরা এখানে 60 ধরে কাজ করে আমরা এরকম পাবো সমাধান, x1 x2 x3 মান এরকম পাবো। তারপর এখানে এই যে C1 = এর জন্য চূড়ান্ত সমাধান নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমাদের এখানে প্রশ্নে যে সিম্পল সি, যে দেখো এটা C1, এটা C2, এটা C3, C4, C5। এখন এখানে বলছে C1 এর 3 পরিবর্তে আমাদের 2 বসিয়ে আমার চূড়ান্ত সমাধান বের করতে বলছে। তাহলে আমরা দেখো C1 এখানে 3 পরিবর্তে 2 বসিয়ে আমরা জাস্ট 3 পরিবর্তে 2 বসাবো। তারপর আমার যে সমাধান নিয়ম তো জানি সবাই, এই সমাধানটা আমরা এরকম করে এরকম কী পাবো, গোষ্ঠীকোণ 30 পাবো। অর্থাৎ সকল অমূলক চলকের জন্য এই দেখো প্রত্যেকটা মান কি 0 বা 0 থেকে বড় পেয়েছি, অর্থাৎ একক সমাধান থাকবে। যদি এরকম আমরা কি 0 বা 0 থেকে বড় পাই, তাহলে একক সমাধান থাকবে। তাহলে এই টাইপের প্রশ্ন আপনারা ইনশাআল্লাহ পারবে। চ্যাপ্টার 7 আজকে শেষ হলো।